আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ক্রিকেটাররা খেলায় না ফেরায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা বিসিবির। অর্থ কমিটির চেয়ারম্যান থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন। গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার, আসিফ নজরুল। নতুন কোনো মামলা নয়। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক, আলোচনা হতে পারে আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে। ভাঙছে না 11 দলীয় জোট, জানালেন শীর্ষ নেতারা। আসন সমঝোতা চূড়ান্ত, জোটের আসন বণ্টন নিয়ে ঘোষণা রাতে। পোস্টাল ব্যালটের ভুলের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। সিসির সাথে সালাউদ্দিন আহমদের বৈঠক। 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন, আপিল বিভাগের নির্দেশ। এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, উপদেষ্টা রিজওয়ানা হাসান। ভোটার উপস্থিতি নিয়েও শঙ্কার কারণ নেই। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল এর এবারের আসর স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বিকেলে ক্রিকেটারদের অসন্তোষ ও দাবির প্রেক্ষিতে বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক নাজমুল ইসলামকে। এরপরেও দাবি আদায় অনড় থাকেন ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে বিসিবিতে গিয়েও আশ্বাস পাওয়ার পরও কোনো সমাধান পাওয়া যায়নি। তিনি বলেন, সীমা লঙ্ঘন করলে অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। এমন পদক্ষেপ বাধ্য হয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে মিঠুন আরও বলেন, দাবিগুলো মেনে নিলেই খেলতে নামবেন ক্রিকেটাররা। তবে বিসিবির হুঁশিয়ারি উপেক্ষা করে খেলতে না নামায় বিপিএল এর চলতি আসর স্থগিত করেছে বিসিবি। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার। একই সাথে এখন থেকে নতুন কোনো মামলা করাও যাবে না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে 2024 সালের গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, 5-7 দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে 1972 সনের মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল 1971 সনের 16 ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ 1972 পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহারে পদক্ষেপ নেবে সরকার। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সে নতুন মামলা করা যাবে না। একই সাথে আসিফ নজরুল আরও জানান, কোনো হত্যাকাণ্ডে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক না থেকে যদি ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থাকে, তাহলে মানবাধিকার কমিশনের শরণাপন্ন হতে পারবেন ভিকটিমের পরিবার। লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে, কোন হত্যাকাণ্ডটা আপনার রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে
আর কোন হত্যাকাণ্ডটা ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, যেটার সাথে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নাই, এটা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি মানবাধিকার কমিশনকে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ কর্মীদের গুলিসহ বিভিন্ন সংঘাতে 1400 জন হত্যাকাণ্ডের শিকার হন। সে সময় অভ্যুত্থানকারীদের প্রতিরোধমূলক কার্যক্রমেও কিছু মৃত্যুর ঘটনা ঘটে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টার লন্ডন সফরে প্রথমবারের মতো তারেক রহমানের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে 17 বছরে নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান। দেশে ফেরার পর মা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় দেখা হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন বিএনপির এই শীর্ষ নেতা। এরই মধ্যে বেশ কয়েকবার নির্বাচন ও চলমান রাজনৈতিক বিষয় নিয়ে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জামিল, তারেক রহমান কি যমুনায় প্রবেশ করেছেন? এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, বর্তমানে আমরা অবস্থান করছি যমুনার একেবারে অপর প্রান্তের সড়কে। আমরা বিকেল থেকে এখানে অবস্থান করছি, তবে এখন পর্যন্ত তারেক রহমান তিনি কিন্তু তার বাসভবন থেকে যমুনার উদ্দেশ্যে রওনা দেননি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আজ তার সব পরিবারে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকে একটি বৈঠক করবেন। তার দলীয় সূত্র অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটি কিন্তু হতে যাচ্ছে রাষ্ট্রীয় যে সকল সমস্যা রয়েছে সেই পাশাপাশি বিভিন্ন, আপনি জানেন বিগত কয়েকদিন যাবৎ কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটি ব্যাপক উদ্বিগ্ন হচ্ছে নেতাকর্মীরা। তারা কিন্তু চিন্তিত দেশের আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে এবং আসন্ন নির্বাচন নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটি হতে যাচ্ছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর আগে কিন্তু তারেক রহমান ইউকেতে 13 জুন প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছিলেন। আর তবে দেশে ফেরার পর গত বছরের 25 ডিসেম্বর প্রথম দেশে ফেরার পর তারেক রহমান কিন্তু আজ প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছেন। তবে এখনও তিনি আসেননি। তিনি আসার সাথে সাথে হয়তো আমরা আরও কিছু তথ্য জানতে পারবো কি বিষয়ে বৈঠক করবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকে কিন্তু বিএনপি চেয়ারপারসনের বিএনপি দলের কিন্তু স্থায়ী দলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত থাকবেন। সেই পাশাপাশি কিন্তু তারেক রহমানের পরিবার ডক্টর জোবাইদা রহমান এবং তারেক রহমানের একমাত্র কন্যা তিনিও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। আমরা যতটুকু ধারণা করতে পারছি নির্বাচন নিয়েই কিন্তু আসন্ন নির্বাচন নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটি হওয়ার কথা। তবে এখনও পর্যন্ত আমরা সুস্পষ্ট তেমন কোনো তথ্য আমরা পাইনি। তবে যতটুকু দলের থেকে জানতে পেরেছি আজকের এই বৈঠকটি হতে যাচ্ছে নির্বাচনের, যেহেতু নির্বাচন সামনে, সেই নির্বাচন নিয়ে কি করণীয় সেই সকল বিষয় কিন্তু আজকের এই বৈঠকটি হবে এমনটা কিন্তু আমরা ধারণা করতে পারছি। নাবিলা, এই ছিল আমার কাছে যমুনা থেকে সর্বশেষ। জামিল সঙ্গেই থাকবেন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। শেষ পর্যন্ত 11 দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছে শীর্ষ নেতারা। বৃহস্পতিবার 10 দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলন সহ 11 দলীয় জোটের আসন সমঝোতা হচ্ছে, যার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে রাত 8টায়। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলন সহ 11 দলের সংবাদ সম্মেলন হবে রাতে। এখান থেকে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে। এনসিপি নাহিদ ইসলাম বলেন, 11 দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে। সেহেতু হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। তবে যদি কারো ভিন্নতা থাকে কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা
মতভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটের ভুলে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড সম্ভব না। এছাড়া নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন জামায়াতের প্রতিনিধি দল। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। জনগণ যখন দেখে এই গভর্নমেন্ট এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। এদিকে সকাল থেকে নির্বাচন কমিশনে চলছে 6ষ্ঠ দিনের মতো আপিল শুনানি। শুনানি শেষে প্রার্থীদের সম অধিকার ও মব সন্ত্রাস রুখতে ইসির প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির প্রার্থীরা। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এবং জাতীয় পার্টির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে একটা চক্র বিভিন্নভাবে মুভ করছে, মিছিল মিটিং করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই মবতন্ত্রকে বন্ধ করতে হবে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে শুনানিতে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে সায়েন্স ল্যাব, তাঁতিবাজার ও মিরপুরে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়। বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট, ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। জেমস সামিমের রিপোর্ট। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আদর্শের জারি দাবিতে দুপুর থেকে দ্বিতীয় দিনের মতো ফের আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিল সহকারে রাজধানী সায়েন্স ল্যাব, তাঁতিবাজার ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্রে কারণেই গেজেট প্রকাশের টালবাহানা করছে সরকার। যেহেতু এই সরকার আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রস্তাব করছে, এই সরকার আমাদের অধ্যাদেশ দিতে হবে। অধ্যাদেশ দিবে 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 এভাবে বলতে বলতে ওরা আমাদের শুধু পিছিয়ে নিচ্ছে সময়টাকে। শুধুমাত্র অধ্যাদেশ জারির পরে এই আন্দোলন থেমে যাবে। আমরা শিক্ষা অর্জন করতে আসছি, আমরা তো অসম্মানিত হতে আসি না। এত টাকা ভর্তি দিয়ে মেধা চর্চা করে আমাদেরকে কেন এমন ভোগান্তি সহ্য হচ্ছে? অন্যদিকে সড়কের তীব্র যানজট সৃষ্টি হয় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। আমরা উবার চালাই, কেউ পাঠাও চালাই, কেউ কর্মজীবী, শ্রমজীবী, এই যে আজকাল রাস্তাটা আটকায় রাখে,
এই যে জলদুর্ভোগ, এটা কি সরকার দেখে না? এটা কি প্রশাসন দেখে না? আজকে রাস্তাটা অবরোধ করছে, হাজারকে মানুষ আজকে বাচ্চা নিয়ে তারা পায়ে হেঁটে যাচ্ছে, খুব কষ্ট। তো এগুলো দেখার মতো দুঃখ আমরা কাদেরকে বলবো, কে দেখবে? যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে তাদের শিক্ষা ব্যবস্থার দাবি, সুতরাং এখানে আইন শৃঙ্খলা কোনো বিষয় না, আমরা জাস্ট বিষয়টা অবজার্ভ করছি, কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারী যেন কোনো অপরাধ না ঘটে আর কি। এর আগে দুপুর 12:30টার দিকে মিছিল নিয়ে বের হয় ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবস্থান নেয় সায়েন্স ল্যাব মোড়ে। আগামী রবিবার পুনরায় কর্মসূচির ঘোষণা দিয়ে বৃহস্পতিবারের মতো আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা। জেমস হাবিম, এটিএন বাংলা, ঢাকা। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ওই দিনই নির্বাচন হবে, এতে আওয়ামী লীগ না থাকলেও ভোট নিয়ে প্রশ্ন উঠবে না। উপদেষ্টা দাবি করেন, সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না। গণভোটে হ্যার পক্ষে প্রচারণা দোষের কিছু নয়। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাহরাইনে জামাত নেতার বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট রাখার ভিডিও ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। আবার এই ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে অসন্তুষ্ট বিএনপি। অভিযোগও জানিয়েছে নির্বাচন কমিশনে। এটা ইচ্ছাকৃত। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে কি? পরিবেশ উপদেষ্টা বলছেন, কোনো দলের পক্ষে নয়, সবার জন্য সমান সুযোগ রাখা হচ্ছে। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ আসবে না এমন তো কোনো কথা নেই। কেউ যদি মনে করে তার এলাকাতে ব্যত্যয় ঘটছে, সে তো ইলেকশন কমিশনকে বলবে। গণভোটে হার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে সরকার। এতে ভোটারদের স্বাধীন মতামতে প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। আবার এই প্রচারণা আইন সিদ্ধ কিনা সেই প্রশ্ন উঠেছে, যার জবাব দেন পরিবেশ উপদেষ্টা। একদম প্রশ্নবিদ্ধ করছে না, কারণ গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং এইখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ, তাদের ছাড়া ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা চলছে সেই আলোচনা। পরিবেশ উপদেষ্টা দাবি করেন, দলটিকে ছাড়াই অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কেউ যদি প্রশ্নটা করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা সিদ্ধ হবে কিনা, এটা আমাদের উত্তরটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার তো কোনো সুযোগ নেই আইনিভাবে নির্বাচনে অংশগ্রহণ করার। তাকে ছাড়া নির্বাচন হলে নির্বাচন কেন সিদ্ধ হবে না? নির্বাচন যে কটা দলের আইনিভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সকলেই যখন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছেন, কাজে এটাকে অংশগ্রহণমূলকই বলতে হবে। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে কিনা। তো ওইটাতে বাংলাদেশের মানুষ অনেক সচেতন, ওই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসা বন্ধের সিদ্ধান্তকে স্বাভাবিক ঘটনা বলেই মনে করছেন পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশকে টার্গেট করে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সুনির্দিষ্ট একটি দেশকে সুবিধা দিতে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2026-2050 হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এই মহাপরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংস্থাটি জানায়, পরিকল্পনাটি বিগত আওয়ামী সরকারের চাইতেও দুর্বল। এ সময় নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে এলএনজি ও কয়লা নির্ভর মহাপরিকল্পনা দ্রুত স্থগিতের দাবি জানান সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2026 থেকে 2050 চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 3 ধাপে আগামী 25 বছরে বাস্তবায়ন করা হবে এই মহাপরিকল্পনা, যাতে 192 বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহাপরিকল্পনায় 2050 সালে দেশে বিদ্যুতের চাহিদা 70,000 মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে, আর গ্যাসের চাহিদা প্রায়
5,360 বিলিয়ন ঘনমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 65 মেট্রিক টন এবং নতুন এই মহাপরিকল্পনার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রবন্ধে গবেষক হেলেন মার্শিয়াত প্রিয়তি বলেন, এই মহাপরিকল্পনা 2023 সালে আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার চাইতেও দুর্বল। অন্যান্য প্ল্যানগুলোতে যেভাবে রিনিউয়েবল এনার্জি ডেফিনেশনকে কিছুটা ডিস্টর্ট করার চেষ্টা করা হয়েছে, এই প্ল্যানেও সেটা করা হয়েছে। এলএনজি কে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই প্ল্যানেও সেটা করা হয়েছে। সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2023 সেইটার চেয়ে ভালো কোনো পরিকল্পনা হয়নি, বরঞ্চ কোনো ক্ষেত্রে তার চেয়ে খারাপ কিছু হয়েছে। এ সময় বিশেষজ্ঞ ও অংশীজনদের সাথে আলোচনা না করে তাড়াহুড়ো করে কার স্বার্থে এই মহাপরিকল্পনা প্রশ্ন তোলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সোলারের বাইরে অন্যান্য যে সমস্ত জ্বালানি রয়েছে যেগুলো কিনা কার্বন ইমিটিং, সেই ধরনের জ্বালানিকে কেন এটার ভিতরে সোলার নাম দিয়ে যুক্ত করা হয়েছে? আগের সরকার তো তাও ক্লিন বলে সেটাকে কিছুটা অন্য নাম দিয়ে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা এই 60,000 মেগাওয়াট বিদ্যুৎ কোথায় রাখবো? আপনারা কে ব্যবহার করবেন এত বিদ্যুৎ? আমাদের হিসেবে তো দরকার মাত্র এর অর্ধেক বিদ্যুৎ হলেই আমাদের 2050 সালের যে আমাদের চাহিদা সেটা মিটে যাওয়ার কথা। দ্রুত পরিকল্পনা বন্ধ করে উদ্যোগটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার আহ্বানও জানান তিনি। এটি আসলে ত্রুটিপূর্ণ। এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, মূলত জীবাশ্ম জ্বালানি যেখানে তেল, কয়লা, এলএনজি যুক্ত তারা, এবং দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা কার্বন নিঃসরণ রোধ প্রক্রিয়াকে ধ্বংস করবে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের এই মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমটি স্থগিত করা দরকার। অনুষ্ঠানে পরবর্তী নির্বাচিত সরকারকে এ খাতের জন্য একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ করে সিপিডি। একটি জিরো সম্ভবত হারিয়ে গেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জনগণের কল্যাণে কাজে রোজার আগেই এলপি গ্যাসের সংকট কেটে যাবে বলে জানিয়েছে এলপিজি আমদানিকারক ব্যবসায়ীদের সংগঠন লোয়াপ। সংগঠনটির সভাপতি বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা ও বাংলাদেশ ব্যাংকের নীতি গ্যাসের সংকট সৃষ্টির প্রধান কারণ। আর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকে নীতিমালা সহজ করে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি সংগঠনটির সহসভাপতি হুমায়ুন রশিদের। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। সম্প্রতি দেশে তরলীকৃত সিলিন্ডার গ্যাস বা এলপিজি নিয়ে চরম নৈরাজ্যর সৃষ্টি হয়েছে। সংকট দেখিয়ে গ্রাহক পর্যায়ে দাম নেওয়া হয়েছে কয়েক গুণ বেশি। দেশে প্রতিবছর এলপিজির চাহিদা প্রায় 14 লাখ টন, যা প্রতি বছর বাড়ছে। চাহিদার প্রায় 98% গ্যাস আমদানি করা হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াপ সভাপতি বলছেন, বৈশ্বিক অস্থিতিশীলতার কারণেই সিলিন্ডার গ্যাসের সংকট, যা দ্রুত সমাধান হবে। গত নভেম্বর ডিসেম্বরে দেখা গেল মধ্যপ্রাচ্যে কিছু জাহাজে হামলা হয় এবং কিছু কিছু জাহাজ ইউএস স্যাংশনে পড়ে। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। আমাদের 4-5 জন অপারেটর এখন গ্যাস ইম্পোর্ট করছে না। আমরা এনশিওর করতেছি যে রমজানে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর লোয়াবের সহসভাপতি বলছেন, দীর্ঘমেয়াদী দেশের জ্বালানি সংকট কাটাতে প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা। বর্তমানে দেশের লাইসেন্সকৃত 28টি প্রতিষ্ঠানের মধ্যে গ্যাস আমদানি করছে মাত্র 10টি প্রতিষ্ঠান, যেখানে 2024 সালের তুলনায় 2025 সালে গ্যাস আমদানি হয়েছে প্রায় 1.5 লাখ টন কম, যা গ্যাস সংকটের বড় কারণ। প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি এনশিওর করার জন্য বাংলাদেশ ব্যাংক সবগুলা ব্যাংকে যদি একটা ইনস্ট্রাকশন দেয় যে এলসি গুলাকে যদি প্রায়োরিটাইজ করা যায়, গ্রিন ফাইন্যান্সিং যদি এন্ডোর্স করা যায়, তাহলে কিন্তু এলপিজি স্বল্পতা থাকবে না এবং সামনে কিন্তু আমাদের ন্যাচারাল গ্যাস সাপ্লাই কিন্তু শর্টেজ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তখন এই এলপিজি দিয়ে এই যারা উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিল্পে, রপ্তানিযোগ্য গার্মেন্টস আছে, যারা প্রসেস ইন্ডাস্ট্রিজ আছে, এইসব জায়গায় কিন্তু এই এলপিজি দিয়ে খুব সহজে আমাদের রপ্তানিটাকে ধরে রাখতে পারবো। গ্যাস সরবরাহ নিশ্চিতে এরই মধ্যে সহজ ঋণ প্রাপ্তি, সবুজ জ্বালানি বিবেচনায় ভ্যাট কমানো, আমদানি সিলিং বৃদ্ধি সহ 5 দফা উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। এদিকে এলপিজি আমদানিতে শিল্পের কাঁচামাল সুবিধায় ক্রেডিট সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, যা ইতিবাচক বলছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।
ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক পেলেও বিএনপির টানাপোড়েনে কিছুটা বেকায়দায় ববি হাজ্জাজ। অন্যদিকে জামাতের সমর্থন এবং দীর্ঘদিনের আবাসস্থল হওয়ায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হকের। এলাকায় অপরাধ দমনকেই বেশি গুরুত্ব দিয়ে ভোটার সমর্থন নেয়ার চেষ্টা করছেন দুই প্রার্থী। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 13 সংসদীয় আসন। এখানকার ভোটার সংখ্যা 3,95,438। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা। নিরাপত্তার অভাব এখানকার নাগরিকদের নিত্য ভাবনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই এখানে নিরাপত্তার ইস্যুটি সামনে আসছে। যারা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এটাই চিন্তা থাকবে যাতে করে আমরা ভালোভাবে ডেলি রোজগার করতে পারি এবং আরামের সাথে শান্তিতে ঘুমাইতে পারি। মহল্লায় যাতে রাহাজানি, ডাকাতি বা ছিনতাইকারী এগুলো যাতে না হয়। রাস্তাঘাটে অনেকে মনে করেন ওই যে জাম টাম লাগাই দিলে এগুলো একটু যেন না থাকে, ফুটপাতে অনেকে দখল করে থাকে, এটার জন্য দখলমুক্ত যেন চাই। মোহাম্মদপুরের সমস্যাগুলো নিরসন করে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এমন একজন প্রতিনিধি চান এখানকার মানুষ। 13 আসনকে ভালোভাবে রাখতে পারে, ছিনতাই মুক্ত রাখতে পারে, মাদক মুক্ত রাখতে পারে। 13 আসনে এই মোহাম্মদপুর এলাকায় অনেক মাদক, ছিনতাই তো ভরা এদিকে। তো এটা তো আমরা পরীক্ষিত এবং দেখলাম যে যা বলে তা করে না, মিনিমাম করে। ঢাকা 13 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। নিজের গড়া দল এনডিএম থেকে পদত্যাগ করে তিনি ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। এবং আমি কখনো চাঁদাবাজি কোনোভাবে প্রশ্রয় দেব না। সো আগামীতে ওই যে সরকারি ক্ষমতায়নে বা রাজনৈতিক ক্ষমতায়নে কোনো ধরনের চাঁদাবাজি অ্যাটলিস্ট আমি যদি থাকি সেটার অধীনে কখনো হবে না। এর বাইরে অন্য কেউ করলে বা অন্য কোনো ধরনের সন্ত্রাস হলে সেগুলোর জিরো টলারেন্স পলিসি নিতে আমরা চেষ্টা করব। অপরদিকে মোহাম্মদপুরবাসীর সাথে দীর্ঘদিনের সম্পর্কের প্রতি আস্থা রাখতে চান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক। জামায়াতের নেতৃত্বাধীন জোটেরও প্রার্থী তিনি। তার প্রথম দুর্বলতা হলো তার রাজনৈতিক আনস্টেবিলিটি। বারবার শুধু দল পরিবর্তন। এক সময় তিনি জাতীয় পার্টি করলেন, এখন আবার সিএনডিএম থেকে এমপি হওয়ার জন্য তিনি তার রাজনৈতিক দলকে পরিত্যাগ করে প্রধান দায়িত্ব থেকে সেখান থেকে পদত্যাগ করে আবার বিএনপির টিকিটে এখন তিনি নির্বাচন করছেন। এত বিশাল জনপদ থেকে একটা মানুষ নেতৃত্ব দেওয়ার মতো নাই, এটা মোহাম্মদপুরের মানুষ মানতে পারবে না। আগামীতে ঢাকা 13 আসনের উন্নয়নে সঠিক ভূমিকা রাখবেন এমন সংসদ সদস্য নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরের কালীগঞ্জে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি গাজীপুরের কালীগঞ্জে। এই আসনে মোট 3,33,000 ভোটার রয়েছেন এবং এই উপজেলায় প্রায় 16,000 খ্রিস্টান অধিবাসীর বসবাস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এখানে তারা যুগ যুগ ধরে বসবাস করছেন। এখানকার ভোটাররা বলছেন যে ঢাকার পাশের এই আসনটিতে অনেক শিল্প কারখানা রয়েছে, কিন্তু পরিবেশ বান্ধব শিল্প কারখানার অভাব রয়েছে এখানে। বিশেষ করে শ্রমিকরা অসুস্থ হলে ভালো কোনো চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। এ কারণে তারা বলছেন আগামীতে এখানে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে যেন এখানে একটি বিশ্বমানের হাসপাতাল গড়ে তোলা হয় এবং কারখানাগুলোকে শ্রমিক বান্ধব ও পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হয়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরের কালীগঞ্জ থেকে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন আগামীতে উভয় দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার হবে। এই বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর, বহুমাত্রিক ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত। একই সাথে ঢাকায় দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান তিনি। যথাযথ ভাবগাম্ভীর্য আর শৃঙ্খলা বজায় রেখে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা সফল করার
আহ্বান জানিয়েছে শোকসভা জাতীয় কমিটি। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির প্রধান ডক্টর মাহবুবুল্লাহ জানান, এতে বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যসহ বিদেশি বন্ধুরা অংশ নেবেন। আমন্ত্রিত রাজনৈতিক ব্যক্তিরা কোনো বক্তব্য রাখবেন না। শৃঙ্খলা বজায় রাখতে আমন্ত্রণপত্র সহ তালিকাভুক্ত অতিথিদের আসার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। নাগরিক সমাজের পক্ষ থেকে একটা দায়িত্ব থেকে যায় তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার, তার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করার। আশা করি আপনাদের সহযোগিতায়, আপনাদের সহমর্মিতায়, আপনাদের সবান্ধব সক্রিয় উদ্যোগের ফলে আমাদের এই আয়োজন সার্থক হবে। যুক্তির আকাশে যে প্রতিবাদী সূর্য ছিল তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে যে আয়োজন নাগরিক শোকসভা, সেই শোকসভাটি অবশ্যই মরমা বেগম খালেদা জিয়ার প্রতি জাতির যে বিনম্র শ্রদ্ধা, জাতির যে বিনম্র ভালোবাসা, সেটি কিন্তু আমরা ভাবগাম্যের মধ্যে দিয়ে আগামীকালকের আয়োজন আমরা সেটা করতে পারবো। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি অবৈধ আয়ের অভিযোগে নির্বাচন কমিশনের একজন কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধ ও বৃহস্পতিবার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাজধানীর মালিবাগ সিআইডি সদর দপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের কাছে গোপনীয় আইডি ও পাসওয়ার্ড ছিল, যার মাধ্যমে দেশের এই সংক্রান্ত কার্যালয়ের অ্যাক্সেস ছিল। এই আইডি দিয়ে সহজেই দেশের সকল জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য যাচাই করতে পারতেন তারা। এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজশে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং ডিজিটাল সিস্টেমের অপব্যবহার করে এই অবৈধ তথ্য বিক্রির বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিল। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। চোরাচালান বন্ধ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন সীমান্ত সংলগ্ন জামালপুর 1 আসনের প্রার্থীরা। মাদক, অবৈধভাবে গরু পাচার সহ নানা ধরনের চোরাচালানের সাথে জড়িয়ে পড়ছে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর 1 আসনের যুবকরা। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ও জামাত ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী। খায়রুল ইসলামের রিপোর্ট। অপরূপ সৌন্দর্যে ঘেরা জামালপুর 1 আসনের বকশীগঞ্জ উপজেলা। এখানকার অধিকাংশ এলাকার চারপাশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়, যার সৌন্দর্য মন কেড়ে নেয় সবার। তবে এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়তই সংগ্রাম করছেন বেঁচে থাকার জন্য। কর্মসংস্থানের অভাব, হাতির আক্রমণ ও অনুন্নত চিকিৎসা সেবার কারণে তাদের বেহাল দশা। ভালো প্রার্থী যেতেছি, যারা ছাপে কাজ করবে, দেশের জন্য ভালো কাজ করবে, তাদেরকে চাচ্ছি। আমরা পার্টি কোনটা নেই, আমরা যেটা ভাড়া দেখবো দেবো। কৃষি পণ্যের ন্যায্য দাম না পাওয়া সহ নানা ধরনের সমস্যা রয়েছে দিয়ানগঞ্জ উপজেলায়ও। আসনের তো অনেক সমস্যা, রাস্তাঘাট ঠিক নাই, শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই আসন থেকে নির্বাচিত হলে প্রতিশ্রুতি নয়, উন্নয়নের মডেল হিসেবে তৈরি করবেন জামালপুর 1 আসনকে। আমার প্রতি যদি আস্থা থাকে, বিশ্বাস থাকে এবং আপনারা যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ দেখতে চান, যেহেতু ফেসিবাদের পরিবর্তন হয়েছে, এখন একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ একটা পরিবেশ যদি এলাকায় দেখতে চান, তাহলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমি আপনাদের যাবতীয় যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব। এবার নির্বাচনে জয়ী হয়ে জামালপুর 1 আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার কথাও জানান জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী। নদী ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় বাঁধ নির্মাণ এবং উন্নত নদী শাসনের ব্যবস্থা করতে হবে। ফসলের সময় বন্য হাতির বহর ভারত থেকে এসে
ফসলাদি নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই জন্য এখানে এইটা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জামায়াতের পাশাপাশি এই আসনটিতে ভোটের মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, জামালপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিরাজগঞ্জ সদর আসনের ইলিয়ট ব্রিজ এলাকায় আছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। শিক্ষানগর হিসেবে খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এটি সিরাজগঞ্জ 4 আসন, অর্থাৎ উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ 4 আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি এবং জামায়াত সহ মোট 5টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতা কর্মীদের সঙ্গে নিয়ে, সেই সাথে দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা করছেন। যদিও প্রার্থীদের মধ্যে যে চাঙ্গাভাব বিরাজ করছে সেই হিসেবে কিন্তু ভোটারদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করিনি। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এখনও ভোটের ব্যাপারে সন্দিহান রয়েছেন, ফলে তারা ভোট নিয়ে তেমনটা আগ্রহ দেখাননি। এই আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে সিরাজগঞ্জ, অর্থাৎ এই আসন থেকে বিএনপি থেকে 2বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খানের মধ্যে, যদিও অন্যান্য প্রার্থীরাও কিন্তু আশা করছেন যে তাদের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা হবে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি সিরাজগঞ্জ 4 আসনের নির্বাচন নিয়ে সবচেয়ে খবর। এবার অর্থ সংবাদ। দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও প্রিন্সিপাল ডক্টর রেজওয়ানা আফরোজ স্মরণী। প্রধান অতিথি ছিলেন 10 মিনিট স্কুলের সিইও ও প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ইসলাম বিষয়ক উপদেষ্টা তাকওয়া মসজিদের খতিব হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ছিল মার্চ পাস্ট ও শারীরিক কলা কৌশল প্রদর্শন। লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লে দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রেজওয়ানা আফরোজ স্মরণী। আরও উপস্থিত ছিলেন স্কুলের গুলশান শাখার প্রিন্সিপাল সিফাত লায়লা, ধানমন্ডি শাখার ভাইস প্রিন্সিপাল রোকসানা বেগম সহ শাখাগুলোর সেকশন হেড, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির নবীনবরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠিত হসপ্রিং 2026 সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট। এ সময় নবাগত শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার সঙ্গে লেখাপড়ায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবু সালেহ। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ABM শওকত আলী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর দ্বীপটিতে সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন শুরু করেছে ডেনমার্ক। আর্কটিক দ্বীপটির কৌশলগত গুরুত্ব বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের নতুন করে উত্থাপিত বক্তব্যের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ড্যানিশ গণমাধ্যম DR এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি অগ্রবর্তী সামরিক কমান্ড ইউনিট এরই মধ্যে গ্রিনল্যান্ডে পাঠানো হয়েছে, যারা সম্ভাব্য বৃহত্তর ড্যানিশ ও মিত্র বাহিনীর আগমনকে সামনে রেখে লজিস্টিক সহায়তা ও অবকাঠামো প্রস্তুত করছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সরবরাহ লাইন এবং স্থাপনাগুলো যুদ্ধের জন্য প্রস্তুত ও উপযোগী করা। ট্রাম্পের হুমকি মোকাবেলা করতে এবং দ্বীপটিতে ডেনমার্কের সামরিক উপস্থিতি জোরদারে ড্যানিশ সেনাবাহিনীর ইউনিট থেকে আরও সৈনিক পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। এবার খেলার খবর।
রিয়াল মাদ্রিদকে 3-2 ব্যবধানে পরাজিত করে স্মরণীয় এক জয়ে স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠল দ্বিতীয় স্তরের দল আলবাসেতে। নিজেদের মাঠে খেলার 42 মিনিটে শাভি ভিয়ার গোলে রিয়ালের বিপক্ষে লিড নেয় আলবাসেতে। তবে প্রথমার্ধে যোগে করার সময় রিয়ালকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। এরপর খেলার 82 মিনিটে বেতানকরের গোলে আবারও এগিয়ে যায় আলবাসেতে। দ্বিতীয়ার্ধে যোগ করার সময় প্রথম মিনিটে গঞ্জালো গার্সিয়া আবারও ম্যাচে সমতা ফেরান। যোগ করার সময় চতুর্থ মিনিটে বেতানকর গোল করে দলের স্মরণীয় জয় নিশ্চিত করেন। দুই দলের আগের 14 দেখা 11টিতে জিতেছিল রিয়াল, 3টি ম্যাচ ড্র হয়েছিল। এতে পরাজয় দিয়েই অভিষেক হলো রিয়াল মাদ্রিদের নতুন কোচ আরবেলোয়ার। সুজুকি মোটরবাইক নবম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ আগামীকাল শুরু হতে যাচ্ছে। রাজধানীতে এনএসসির নতুন বিল্ডিংয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পল্টনের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 4 দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বিশ্বের খ্যাতনামা মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি। এ সময় বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম জানান, এই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ শুধু একটি ঘরোয়া টুর্নামেন্ট নয়, এটি মূলত ফেন্সারদের সাফ গেমসের প্রস্তুতির অংশ। এ সময় বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের বিক্রয়কারী প্রতিষ্ঠান র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রফ চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রিকেটাররা খেলায় না ফেরায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা বিসিবির। অর্থ কমিটির চেয়ারম্যান থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন। গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার, আসিফ নজরুল। নতুন কোনো মামলা নয়। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক, আলোচনা হতে পারে আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে। ভাঙছে না 11 দলীয় জোট, জানালেন শীর্ষ নেতারা। আসন সমঝোতা চূড়ান্ত, জোটের আসন বণ্টন নিয়ে ঘোষণা রাতে। পোস্টাল ব্যালটের ভুলের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। সিসির সাথে সালাউদ্দিন আহমদের বৈঠক। 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন, আপিল বিভাগের নির্দেশ। এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, উপদেষ্টা রিজওয়ানা হাসান। ভোটার উপস্থিতি নিয়েও শঙ্কার কারণ নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।